আমরা প্রান্তীয় বেগের মানে ফ্লুইড মেকানিক্স করছিলাম। তো ফ্লুইড মেকানিক্সের লাস্ট যেটা আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে টার্মিনাল ভেলোসিটির এক্সপ্রেশন, প্রান্তীয় বেগের রাশিমালা। এটা আমরা শেষ করেছিলাম এই জায়গাতে। তো ফ্লুইড মেকানিক্সের দুটো পার্ট বলতে পারিস, একটা হচ্ছে ভিসকোসিটি মানে ভিসকাস প্রপার্টি, সান্দ্রতাজনিত ধর্ম। ভিসকোসিটি মানে হচ্ছে সান্দ্রতাজনিত ধর্ম কোনো একটা তরলের সান্দ্রতাজনিত ধর্মটা আমরা আলোচনা করেছি। আর আজকে যেটা আমরা এখন করব সেটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। বার্নৌলির উপপাদ্য মানে ওটাও তরলের একটা ধর্ম, তরল নয়, যে কোনো প্রবাহীর একটা ধর্ম, তরল বা গ্যাস দু রকমই হতে পারে। ঠিক আছে। তো যখন কোনো একটা প্রবাহী গতিশীল থাকে তখন ওখানে গতিশীল অবস্থাতে যে বাধা বলটা কাজ করে, সেই বাধা বলটা যে ধর্মের জন্য কাজ করে সেই ধর্মটা হচ্ছে সান্দ্রতাজনিত ধর্ম। তো সান্দ্রতাজনিত ধর্মটা আমরা আগে আলোচনা করেছি। আজকে আমরা যেটা করব যেটা হচ্ছে সান্দ্রতাজনিত ধর্ম আমরা আলোচনা করেছি। আজকে যেটা আমরা করব সেটা হচ্ছে সান্দ্রতাজনিত ধর্ম আলোচনা করেছি। আজকে যেটা করব সেটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। ঠিক আছে, বার্নৌলির উপপাদ্য করব। তো দেখ, প্রথমে বার্নৌলির উপপাদ্যটা করার আগে আমরা যেটা একটা অন্য ইকুয়েশন করব, যেটাকে ইকুয়েশন অফ কন্টিনিউটি বলে, ধারাবাহিকতার সমীকরণ, ইকুয়েশন অফ কন্টিনিউটি। শান্ত প্রবাহ অশান্ত প্রবাহ তো বলেছি আমরা আগে, তাই তো? শান্ত প্রবাহ স্ট্রিমলাইন ফ্লো, টার্বুলেন্ট ফ্লো বলা হয়েছে। শান্ত প্রবাহ ইকুয়েশন অফ কন্টিনিউটি, ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি। ঠিক আছে, শুন ভালো করে। বাগানে যখন জল দেওয়া হয় পাইপ থেকে, দেখবি এটা সাধারণ একটা কমন নলেজ যে পাইপ থেকে যখন জলটাকে আমি একটু দূরে পাঠাতে চাইছি, এই জলটাকে আমি এখান থেকে বেরোচ্ছে হয়তো এতটা পর্যন্ত যাচ্ছে, এটাকে আমি একটু দূরে পাঠাতে চাইছি, তো কি করি? পাইপের মুখটা একটু দেবে দিই। পাইপের মুখটা যখনই একটু দেবে দিই তখন এটার ক্রস সেকশন এরিয়াটা বা এই হোলটা একটু কমে যায়। যখনই হোলটা একটু কমে যায় তখন কি হয়, জলটা একটু বেশি দূরে গিয়ে পড়ে। তারপরে নিশ্চয়ই স্পিডটা বেড়ে যায়। স্পিডটা যখন বেড়ে যায় তাহলে এখান থেকে একটা কনক্লুশন করা যেতে পারে, একটা সিদ্ধান্তে আসা যেতে পারে যে কতটা বেগে জলটা পাইপটা থেকে বেরোবে সেটা ডিপেন্ড করছে কিটার উপর, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটার উপর, হোলটার উপরে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি বেশি হয় তাহলে বেগটা কম হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা যদি কম হয় তাহলে বেগটা একটু বেশি হবে। তো এইটাকে বলছি মেনলি ধারাবাহিকতার সমীকরণ। তো এটার ম্যাথামেটিক্যাল ফর্মটা যেটা হচ্ছে, ম্যাথামেটিক্যাল সমীকরণটা, গাণিতিক সমীকরণটা, সেটা হচ্ছে ভি ইন্টু আলফা। আলফাটা যদি ক্রস সেকশন এরিয়া বলি, আলফাটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর ভিটা হচ্ছে যে বেগে জলটা বেরোচ্ছে একটা পাইপ থেকে। ধরে নিচ্ছি এরকম একটা পাইপ হয়, এটা আলফা প্রস্থচ্ছেদ আর এখান থেকে ভি বেগে জলটা বেরোচ্ছে, তাহলে ভি ইন্টু আলফা এটা সমান হচ্ছে কনস্ট্যান্ট। ঠিক আছে, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু 1/α। ভি আর আলফা একে অপরের সাথে স্থান পায়। যত আলফা কম হবে তত ভি বেশি হবে, আলফা যত বেশি হবে ভি তত কম হবে। বুঝতে পারছিস ব্যস্ত সম্পর্ক? এইটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউটি। ঠিক আছে, এটা হচ্ছে ধারাবাহিকতার সমীকরণ। এই কেন ম্যাথমেটিক্যালি প্রুফ, এটা গাণিতিকভাবে প্রমাণ করা যেতে পারে। কীরকমভাবে গাণিতিকভাবে প্রমাণ করা যেতে পারে? দেখ, মনে কর এটা একটা নন ইউনিফর্ম ক্রস সেকশনাল টিউব, দুটোর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই মুখের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা হচ্ছে α1 আর এই মুখের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা
এখানের বেগটা হচ্ছে v1 আর এখানের বেগটা হচ্ছে, তাহলে এটা যদি ধারাবাহিকতার সমীকরণ মেনে চলে, ইকুয়েশন অফ কন্টিনিউটি মেনে চলে, তাহলে এই দিক দিয়ে যতটা তরল ঢুকবে এই দিক দিয়ে ততটা তরল বেরোবে। ততটা তরল কেন বেরোবে? যদি যতটা তরল ঢুকছে ততটা তরলই যদি না বেরোয়, বা গ্যাসের ক্ষেত্রেও হতে পারে, যে কোনো মাধ্যম হতে পারে, তাছাড়া কি হবে? তাছাড়া এটা শান্ত প্রবাহ হবে না। শান্ত প্রবাহ মানে স্ট্রিমলাইন ফ্লো হবে না। প্রত্যেকটা এই জায়গার বেগটা যদি v1 হতে হয়, এই জায়গার বেগটা যদি v2 হতে হয়, তাহলে একটু যদি এই জায়গায় বেশি তরল ঢুকলো, কোনো একটা জায়গায় কম তরল বেরোলো, এই জায়গায় কম তরল ঢুকলো, ওই জায়গায় বেশি তরল বেরোলো, এরকম যদি অ্যাবনর্মালিটি থাকে, যদি আলাদা থাকে, তাহলে কি হবে? তাহলে কিন্তু এটা শান্ত প্রবাহ হবে না। শান্ত প্রবাহ হতে গেলে এই দিক দিয়ে যতটা তরল ঢুকবে এই দিক দিয়ে ততটা তরলই বেরোতে হবে। ঠিক আছে? তো আমি ধরে নিচ্ছি, মনে কর টি সময়, মানে একটা নির্দিষ্ট সময় যতটা তরল ঢুকবে এদিকে নির্দিষ্ট সময় ততটা তরল বেরোবে। তো আমি ধরে নিচ্ছি টি সময় এদিকে কতটা তরল ঢুকবে, ডেল্টা টি সময়ে কতটা তরল ঢুকবে। তো ডেল্টা টি সময়ে v1 বেগ নিয়ে তরলটা কতটা পথ যাবে? v1 ইন্টু ডেল্টা টি। v1 বেগ নিয়ে তরলটা প্রবাহিত হচ্ছে, ডেল্টা টি সময়ে কতটা পথ যাবে? v1 ইন্টু ডেল্টা। তাহলে v1 ইন্টু ডেল্টা টি হলে এটা এই দৈর্ঘ্যটা হচ্ছে v1 ইন্টু ডেল্টা টি, তাই তো? আর এই দিক দিয়ে ততটা তরলে বেরোলে এটা কত হবে? v2 ইন্টু ডেল্টা টি। এইটা হবে কত? v2 ইন্টু ডেল্টা টি। তাহলে তুই দেখ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে α1 আর এই দৈর্ঘ্যটা হচ্ছে v1 ইন্টু ডেল্টা টি। যদিও এটা ডেল্টা টি এর মানটা যেহেতু ক্ষুদ্র, তো এই জায়গাটা মোটামুটি ইউনিফর্মই আছে, ধরে নিতে হবে। তাহলে এখানে কতটা আয়তনের তরল ঢুকছে? v1 ইন্টু ডেল্টা টি ইন্টু α1, তাই তো? আর এই দিক দিয়ে যে তরলটা, এই অংশটা যে আয়তন, সেটা কত হবে? v2 ইন্টু ডেল্টা টি ইন্টু α2। তাহলে এখানে ডেল্টা টি কেটে যাচ্ছে, যতটা আয়তনের তরল ঢুকছে ততটা আয়তনের তরল বেরিয়েছে, তাহলে v1 α1 সমান হয়ে যাচ্ছে v2 α2। তাহলে আমি এখান থেকে লিখতে পারি যে কোনো প্রস্থচ্ছেদ যতগুলো হোক, v1 α1 সমান v2 α2 সমান v3 α3 v3 α3 সমান চলবে, সমান কনস্ট্যান্ট, তাই তো? তার মানে এটা লেখা যাবে v ইন্টু আলফা সমান কনস্ট্যান্ট। এটা কি আমরা কি বলছি? ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি মানে হচ্ছে ধারাবাহিকতা সমীকরণ। ঠিক আছে? তাহলে একটি শান্ত প্রবাহের ক্ষেত্রে কোন পাইপের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর কি বলবো, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং প্রবাহীটির বেগের গুণফল সর্বদা কি হবে? ধ্রুবক হবে, সর্বদা ধ্রুবক হবে। ঠিক আছে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এবং প্রবাহের গুণফল সর্বদা কি হবে? ধ্রুবক হবে। ঠিক আছে? অর্থাৎ v ইন্টু আলফা সমান কনস্ট্যান্ট, v ইন্টু আলফা সমান কনস্ট্যান্ট, সুতরাং v প্রপোর্শনাল টু 1 বাই আলফা, v প্রপোর্শনাল টু 1 বাই আলফা। ঠিক আছে তো? দিয়ে এই ছবিটা আঁকবে, এই ছবিটা এখানে আঁকার দরকার নেই, তুই এটা লিখে প্রমাণ লিখ। একটি অনিয়মিত প্রস্থচ্ছেদের কোণ
পাইপের মধ্যে, একটি অনিয়মিত প্রস্থচ্ছেদের কোনো পাইপের মধ্যে, এটা প্রমাণের প্রুফ, ঠিক আছে, অনিয়মিত প্রস্থচ্ছেদের কোনো পাইপের মধ্যে একটি অংশের ক্ষেত্রফল α1 এবং সেখানে তরলের বেগ v1, সেখানে তরলের বেগ v1 এবং অপর প্রস্থচ্ছেদের আচ্ছা ওইটা যেটা আমি লিখেছি শান্ত প্রবাহ লিখেছিস তো? শান্ত প্রবাহের ক্ষেত্রে ঠিক আছে, কি বললাম, অপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল α2 এবং বেগ v2 হলে অপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল α2 এবং বেগ v2 হলে ডেল্টা টি ক্ষুদ্র সময়ে যে পরিমাণ তরল পাইপটির মধ্যে ঢুকবে, পাইপটির মধ্যে ওই একই সময়ে অপর অংশ দিয়ে একই পরিমাণ তরল বাইরে বেরোবে, কারণ পাইপটির মধ্যে তরলটির বেগ বা তরলে লিখতে আসছিস তো প্রথম থেকে, তরলের প্রবাহী মানে গ্যাসও হতে পারে, তাহলে প্রবাহীর বেগ শান্ত প্রবাহ, ঠিক আছে, এই হচ্ছে শান্ত প্রবাহ। শান্ত প্রবাহ মানে তা বলেছি আমরা যে এই জায়গায় বেগটা সবসময়তেই v1, ওই জায়গার বেগটা সবসময়তেই v2, যে কোনো একটা বিন্দুতে বেগ, যে বেগটা আছে সেই বেগেই থাকবে। শান্ত প্রবাহ মানে একটা কনফিউশন হয়, শান্ত প্রবাহ মানে বইয়ে যেমন ভাবে ডেফিনেশন লেখা আছে বা আমরাও যেভাবে লিখেছি, কোনো একটা জায়গাতে মেবি তোদের এরকম মনে হতে পারে যে বেগ ধ্রুবক বলতে একটা পাইপ জুড়ে প্রত্যেকটা বিন্দুতে বেগটা ধ্রুবক, কিন্তু সেটা নয়। কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে বেগটা সবসময়তেই একই। জল তো প্রবাহিত হয়েই যাচ্ছে, বা যে কোনো গ্যাস প্রবাহিত হয়ে যাচ্ছে, তরল প্রবাহিত হয়ে যাচ্ছে, তাহলে ওই বিন্দুটাকে যদি আমি লক্ষ্য করে থাকি, তাহলে ওই বিন্দুতে বেগটা সবসময়তেই একই। ওই বিন্দুটাতে বেগটা যা আছে তার পরবর্তী কোনো একটা জায়গায় বেগটা একই থাকবে, এটা কিন্তু আলাদা হবেই। শান্ত প্রবাহ মানে এই জিনিসটা কনফিউশন যেন না হয়, একটা পাইপ জুড়ে তরল প্রবাহিত হচ্ছে, সাপোজ জল প্রবাহিত হচ্ছে, তাহলে পাইপটার প্রত্যেকটা বিন্দুতে বেগটা এরকম নয়, পাইপটার কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে বেগটা একই, ঠিক আছে। তাহলে এটা হলো শান্ত প্রবাহ। তারপর গাণিতিক সমীকরণটা যেটা করা আছে ওই সমীকরণটা লিখতে হবে। লিখ, α1 প্রস্থচ্ছেদের মধ্যে যে পরিমাণ তরল পাইপটির মধ্যে ঢুকে তা ক্যাপিটাল V1, এখানে বেগটাকে আমি স্মল ভি লিখেছি, যে পরিমাণ তরল পাইপটির ভেতরে ঢুকে তার আয়তন লিখলে, তার আয়তন ক্যাপিটাল V1 লিখলে, এখানে বেগটাকে স্মল ভি লিখেছি, তার আয়তনটাকে ক্যাপিটাল ভি লিখতে পারি, ঠিক আছে। ক্যাপিটাল V1 সমান কি হবে, সমান হচ্ছে V1 α1 ডেল্টা টি, এবং α2 প্রস্থচ্ছেদের মধ্যে যে পরিমাণ তরল পাইপটি থেকে বাইরে বেরোবে
সেটা হচ্ছে V2 সমান হচ্ছে ক্যাপিটাল V2 সমান হচ্ছে স্মল v2 আলফা 2 ডেল্টা টি। বাইরে বেরোবে, হয়েছে? ঠিক আছে, v2 ডেল্টা টি। সুতরাং v1 সমান v2 হলে, শান্ত প্রবাহের ক্ষেত্রে v1 সমান v2 হলে মানগুলো বসাই, ডেল্টা টিকে কেটে দিলে v1 আলফা 1 সমান v2 আলফা 2 হচ্ছে। হয়েছে তো? ঠিক আছে, ঠিক আছে, তাহলে বুঝবো। এরপর হচ্ছে যে এইটাকে ইকুয়েশন অফ কন্টিনিউটি তাহলে বলে, এটাকে ধারাবাহিকতার সমীকরণ বলে। ধারাবাহিকতার সমীকরণ রিলেটেড এরকম ধরনের কোশ্চেন থাকতে পারে যে সাপোজ মনে কর এটা একটা পাইপ, এই পাইপটার ক্রস সেকশন এরিয়া, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিছু একটা ধরে নেয়, মনে কর আমি ধরে নিচ্ছি 2 আলফা। ঠিক আছে, এই পাইপটার এখান থেকে দুটো মুখে পাইপটা ভাগ হচ্ছে, এখান থেকে দুটো মুখে পাইপটা ভাগ হচ্ছে। তো এইখানের ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে আলফা, আর এখানের ক্রস সেকশন এরিয়াটা হচ্ছে, এখানেও ক্রস সেকশন এরিয়াটা আলফা। মেবি ডিফারেন্টও হতে পারে, এটা আলফা 1, এটা আলফা 2, এটা আলফা 3, এরকম হতে পারে। আলফা 1, আলফা 2, আলফা 3 হচ্ছে, বলবো এটা আলফা 1, এটা আলফা 2, আর এটা আলফা 3। ঠিক আছে, আলফা 1, এটা আলফা 2, এটা আলফা 3। এদিক দিয়ে যে তরলটা ঢুকছে এর বেগ হচ্ছে v1, এদিক দিয়ে যে তরলটা বেরোচ্ছে আর এই দিক দিয়ে যে তরলটা বেরোচ্ছে তার বেগ হচ্ছে ওটা v2 আর ঠিক আছে। ইকুয়েশন অফ কন্টিনিউটি কি বলে, যে যতটা তরল এদিক দিয়ে ঢুকছে, যদি এটা শান্ত প্রবাহ হয় তাহলে এই দিক দিয়ে ততটা, এই দুটো দিক দিয়ে একই পরিমাণ তরল বাইরে। এই দিক দিয়ে যতটা পরিমাণ তরল একটা নির্দিষ্ট সময়ে ঢুকছে তার আয়তনটাকে আমি কি লিখবো, আলফা 1 v1 ইন্টু ডেল্টা টি। এই দিক দিয়ে যে তরলটা বেরোচ্ছে সেটা লিখবো আলফা 2 v2 ইন্টু ডেল্টা টি, আর এই দিক দিয়ে যেটা হবে আলফা 3 v3 ইন্টু। তাহলে ইকুয়েশন অফ কন্টিনিউটি জন্য আমি এই সমীকরণটা প্রতিষ্ঠা করতে পারি বা লিখতে পারি, সেটা হচ্ছে যে এই বেগ আর প্রস্থচ্ছেদের গুণফল, প্রত্যেকটা ক্ষেত্রে বেগ আর প্রস্থচ্ছেদের গুণফলগুলো সমান হবে। কিরকম ভাবে সমান হবে, এটা ইনলেট, এটা ঢুকছে, আর এটা আউটলেট। তাহলে এটা হচ্ছে v1 আলফা 1 সমান হবে v2 আলফা 2 প্লাস v3 আলফা 3। বুঝতে পেরেছিস তো? কারণ এটা ঢুকছে আর এই দুটো দিক দিয়ে সেটা বেরোচ্ছে। ঠিক আছে, এটা না দুটো জায়গায় তিনটা হতে পারে, এই দিক দিয়ে দুটো ঢুকতে পারে। যেমনই হোক, যতগুলো ঢুকবে সেগুলোর বেগের আর প্রস্থচ্ছেদের গুণফল সমান, যতগুলো বেরোবে সেগুলোর বেগের আর প্রস্থচ্ছেদের গুণফল। বুঝতে পেরেছিস তো? এবারে এইটা রিলেটেড অঙ্ক কিরকম, এটা সাধারণ সমীকরণ একটা, এই সমীকরণটা রিলেটেড অঙ্ক কিরকম থাকতে পারে। একটি পাইপে ব্যাস 4 সেন্টিমিটার, এই অংশ দিয়ে একটি প্রবাহী 4 মিটার পার সেকেন্ড বেগে ঢুকছে এবং পাইপটি দুটি আলাদা প্রস্থচ্ছেদে পাইপে বিভক্ত হয়।
যার একটির ব্যাস আলাদা কিছু ধরলে, যার একটির ব্যাস 1 সেন্টিমিটার, অপরটির ব্যাস 2 সেন্টিমিটার। হয়েছে তো? এবারে ওই ক্ষুদ্র প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বহির্মুখী তরলের বেগ যথাক্রমে কিছু একটা তথা যথাক্রমে একটা হচ্ছে, ওটা কি একটা লিখে দিয়েছিস? 4 মিটার পার সেকেন্ডে বেগটা লেখা আছে কি? ক্ষুদ্র প্রস্থচ্ছেদে তরলের ক্ষুদ্র প্রস্থচ্ছেদের কি লিখেছিস? ক্ষুদ্র প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে বহির্মুখী তরলের বেগ যথাক্রমে কেটে দেয়। বেগ একটিতে 2 মিটার পার সেকেন্ড হলে অপরটির বেগ কত হবে? 2 মিটার পার সেকেন্ড হলে অপরটির কত হবে? অপরটির কত হবে চেষ্টা করবি, তাই তো? এখানে সবই দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, ক্ষেত্রফলটাকে ডাইরেক্ট বলা, তাহলে ব্যাস যদি দেওয়া থাকে তাহলে উই ক্যান ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য এরিয়া। কি হবে? পাই আর স্কয়ার, তাই তো? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? যদি ব্যাসার্ধ আর হয়, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার। পাই আর স্কয়ার ইজ তো আয়তন, তাই তো? তাহলে পাই আর স্কয়ার হয়ে গেল। v1 এর জায়গায়, v2 এর জায়গায়, সরি আলফা 1 আলফা 2 আলফা 3 এর জায়গায় ওখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলগুলো ডাইরেক্ট বলা নেই, ব্যাসগুলো বলা আছে। ব্যাস বলা আছে মানেই ব্যাসার্ধ বলা আছে, ব্যাসার্ধ বলা আছে মানেই তুই পাই আর স্কয়ার করতে পারিস ক্ষেত্রফল বের করার জন্য। সিম্পল কোশ্চেন, এরকম ধরনের কোশ্চেন থাকতে পারে মেবি। যাই হোক, এরপরে হচ্ছে এরপরের যে জায়গাটা, এটা ইকুয়েশন অফ কন্টিনিউইটি রিলেটেড আরো অনেক কোশ্চেন্স আছে, ম্যাথমেটিক্যাল কোশ্চেন্স, এগুলো করবি, অনেক জায়গা পাবি, পরে দেখা যাবে। আপাতত পরের ফর্মুলাটা যেটা আমরা করব, পরের জায়গাটা সেটা হচ্ছে তোর বার্নৌলির উপপাদ্য। লিখ বার্নৌলিস থিওরি, মানে বার্নৌলির উপপাদ্য। বার্নৌলিস থিওরি, বার্নৌলির উপপাদ্য, ঠিক আছে? বার্নৌলিস থিওরি, বার্নৌলির উপপাদ্য দেখ, ইকুয়েশন অফ কন্টিনিউইটি। ঠিক আছে, বার্নৌলিস থিওরি শুন ভালো করে আগে। বার্নৌলিস থিওরিমটা হচ্ছে যে আমরা যখন ওয়ার্ক পাওয়ার এনার্জি পড়েছিলাম, মানে কার্যক্ষমতা শক্তি পড়েছিলাম আগে জায়গাতে, যে কোনো জায়গাতে, সেখানে একটা ছিল যান্ত্রিক শক্তি সংরক্ষণ ছিল না? যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্র ছিল। যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্রটাই কি ছিল? যে কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি প্লাস পোটেনশিয়াল এনার্জি মানে স্থিতিশক্তি, এটা সমান ছিল কি? কনস্ট্যান্ট। এটা আমরা পড়েছিলাম শক্তি সংরক্ষণ নীতি, মানে যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি। এই বার্নৌলিস থিওরিমটা ওই যান্ত্রিক শক্তির সংরক্ষণ নীতি, কিন্তু প্রবাহীর ক্ষেত্রে, যেমন এটা কোনো একটা সলিড বডির ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, একটা কোনো কঠিন বস্তুর ক্ষেত্রে, একটা বস্তু, একটা পাথর, একটা যে কোনো কিছু, একটা ম্যাটেরিয়াল, সলিড ম্যাটেরিয়াল একটা নিজের অবস্থান পরিবর্তন করছে বা গতিশীল অবস্থায় আছে, গতিশীল অবস্থায় থেকে একটা অবস্থান থেকে একটা অবস্থানে আবার অবস্থান পরিবর্তন হচ্ছে, তাহলে গতিশক্তি আর স্থিতিশক্তি যোগ করলে যেমন সবসময় ধ্রুবক হয়, ঠিক সেই রকম যদি একটা প্রবাহী হয় না, তরল বা গ্যাস, তাহলে সেক্ষেত্রেও শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলে। এবং সেই ক্ষেত্রে এই দুটো শক্তি ছাড়া আরেকটা শক্তি আছে প্রবাহীর জন্য, এই দুটো শক্তি ছাড়া আরেকটা শক্তি আছে, সেই শক্তিটার নাম হচ্ছে প্রেসার এনার্জি।
চাপ শক্তি। যে চাপ শক্তিটা কোনো কঠিন বস্তুর ক্ষেত্রে, ঠিক আছে, কঠিন বস্তুর ক্ষেত্রে নেই, কিন্তু প্রবাহীর ক্ষেত্রে চাপ শক্তিটা আছে। কিন্তু এই কিটো যদি মনে আছে হাফ এমভি স্কয়ার, সেটাও কিন্তু ওয়ার্ক ডান ছিল, ডব্লিউ ছিল কৃতকার্য, ঠিক ওয়ার্ক পার এনার্জি যেখানে পড়েছি। এখানে পোটেনশিয়াল এনার্জি যদি অভিকর্ষজ গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি এমজিএইচ বলি, সেটাও কিন্তু কৃতকার্য ডব্লিউ। আর তরলের ক্ষেত্রে যখন তরল একটা জায়গা থেকে একটা জায়গায় প্রবাহিত হয়, একটা পাইপে প্রবাহিত হয়, তখন তরলের ক্ষেত্রে আরেকটা কৃতকার্য ইনক্লুড করতে হয়, আরেকটা কৃতকার্য ওটার সাথে যোগ হয়। সেই কৃতকার্যটার নাম হচ্ছে প্রেসার এনার্জি, সেই কৃতকার্যটার নাম হচ্ছে চাপ শক্তিজনিত কৃতকার্য। চাপ শক্তিজনিত কৃতকার্য, চাপজনিত কৃতকার্য, চাপজনিত কৃতকার্যটা হচ্ছে চাপ শক্তি বা প্রেসার এনার্জি। শক্তি নামটা বলি, কিন্তু এনার্জি শক্তি মানে গ্রামাটিক্যাল শক্তির মনে হয় শক্তি মানে তো এনার্জি, নাই ক্ষমতা মানে তো পাওয়ার। যাই হোক, চাপ শক্তি কেমন হবে আগে দেখ। চাপ শক্তিটা হচ্ছে এরকম, যে মনে কর এটা একটা কন্টেনার, ভালো করে বল, এটা একটা কন্টেনার, এই কন্টেনারে এটা একটা পিস্টন, যে পিস্টনটা হচ্ছে মুভেবল পিস্টন, মানে একটা পজিশন থেকে একটা পজিশনে পিস্টনটাকে আমি পরিবর্তন করতে পারি। সব থেকে ভালো এক্সাম্পল হচ্ছে তুই ধরলে এটা গ্যাস আছে, তরলও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, গ্যাস আছে, ঠিক আছে। তুই ওই হাইড্রোলিক প্রেসটা যদি মনে আছে, যেটা আমি এয়ার ব্রেক বলছিলাম, ডিস্ক ব্রেক বলেছিলাম, ওইটা যদি ওখানে কি আছে, পাইপটা জুড়ে কি আছে, তরল আছে, তরল আছে, যেটাকে আমি ওই ব্রেক অয়েল বলি। এবারে কি করছি আমি, যখন আমি মানে ওই যেটা ডিস্ক ব্রেকটা যখন আমি আঙ্গুলে করে ডিস্ক ব্রেকের আমার ওই ইয়েটা, আমার ওই হ্যান্ডেলটা বা ক্লাচের মতো যে কিটা বলে ওটাকে, ওই যে ব্রেক ইয়েটা, সেটাকে যখন আমি যখনই ওটাকে আমি দাব দিচ্ছি, তখনই কি হচ্ছে, ওই যে উপরে যে ওই চৌকাকার যে জায়গাটা আছে, ওইখানের উপরে একটা ছোট পিস্টন কি হচ্ছে, ওই জায়গাটায় যে তরলটা আছে সেই তরলটার উপরে একটা চাপ সৃষ্টি করছে, এবং যে চাপটা সৃষ্টি করছে সেই চাপটার জন্য, সেই চাপটা আনডেলিভার্ড হয়, মানে চাপটা একই রকম থেকে পড়ে, ওই চাপটা পুরো চাপটা ওই প্রবাহীটার মধ্যে পুরোটা জুড়ে কাজ করছে, এবং ওইখানে যেখানে চাকাটা আছে, চাকাটার উপরে পিস্টন আছে, পিস্টনটার উপরে চাপ কাজ করছে, চাপের জন্য ওই চাপটা জনিত একটা বল কাজ করছে, বলটার জন্য পিস্টনটা একটু সরে যাচ্ছে, পিস্টনটা যখন একটু সরে যাচ্ছে তখন একটা কৃতকার্য সম্পন্ন করছে। কৃতকার্য মানে কি, ওই বলটা একটু সরল, সেই কৃতকার্যগুলো বের করেছিলাম, সেই আমার ঘাত বৃদ্ধি নীতি, কিভাবে শক্তি সংরক্ষণ সূত্র মেনে চলে W1 সমান W2 করেছিলাম, তাই তো। ঠিক সিমিলার এখানে কোনো একটা কথা হবে, এখানে আমি এই বল প্রয়োগ করছি, ভালো করে হবে, এখানে এই বল প্রয়োগ করেছি, এই যে পিস্টনটা আছে, এই যে গ্যাসিয়াস মলিকুলগুলো আছে, তো এই পিস্টনটার উপরে তো একটা চাপ প্রয়োগ করে রেখেছে, চাপ প্রয়োগ করে রেখেছে মানে তো একটা বলও প্রয়োগ করেছে, চাপ কিন্তু ক্ষেত্রফল মানেই তো বল। তাহলে এই যে বলটা প্রয়োগ করছি, সেই বলটার এগেনস্ট, মানে এই যে চাপটার এগেনস্টে পিস্টনটাকে আমি এতটা মনে কর সরিয়ে এতটা পর্যন্ত এতটা ভিতরে ঢুকিয়ে দিলাম, সাপোজ তুই ধর এতটা ভিতরে আমি ঢুকিয়ে দিলাম, তাহলে কতটা এটা ভিতরে ঢুকেছে, ডেল্টা এক্স ভিতরে ঢুকেছে, ঠিক আছে। তাহলে এখানে কতটা কৃতকার্য করেছে, এফ ইন্টু ডেল্টা এক্স। তো এটা যদি ক্ষেত্রফল এ হয়, তাহলে এটার উপরে চাপ কত হবে, চাপ সমান বল বাই এ, তাহলে এফ সমান কি হবে, পি ইন্টু এ। তাহলে এখানে ডাব্লিউ সমান কি হবে, ডাব্লিউ সমান পি ইন্টু এ ইন্টু ডেল্টা এক্স, তাই তো। তাহলে এ ইন্টু ডেল্টা এক্স সমান কি লিখবো, পি ইন্টু ডেল্টা ভি লিখবো না, এ ইন্টু ডেল্টা এক্স সমান কি লিখবো, পি ইন্টু ডেল্টা ভি। তাহলে পি ইন্টু ডেল্টা ভি সমান হচ্ছে কৃতকার্য, পি ইন্টু ডেল্টা ভিটা হচ্ছে কৃতকার্য। তাহলে পি ইন্টু ডেল্টা ভিটা যদি কৃতকার্য হয়, এই কৃতকার্যটাই হচ্ছে, এই কৃতকার্যজনিত যে শক্তিটাই হচ্ছে, সেই শক্তিটাই হচ্ছে চাপ শক্তি। এই কৃতকার্যটা কার বিরুদ্ধে করতে হয়েছে, পিস্টনের বিরুদ্ধে নয়, পিস্টনের উপর ক্রিয়াশীল চাপটার বিরুদ্ধে। পিস্টনটাকে নিচে নামাতে কষ্ট কিসের জন্য হয়েছে, পিস্টনের উপরে এই যে এফটা প্রয়োগ করে পরে পিস্টনটাকে ঠেলতে হয়েছে, তো কিসের জন্য, যদি এখানে এই গ্যাসটা না থাকতো কোনো কার্য করতে হতো কি, ওটা তো অভিকর্ষজ বলের প্রভাবে নিচে নামতো বা ডিফারেন্ট। এই যে এখানে গ্যাসটা আছে, সেই গ্যাসটা তো একটা চাপ সৃষ্টি করে রেখেছে পিস্টনের উপরে, তবে আমি ঠেলছি। তুই যখন সাপোজ পাম্প দিচ্ছিস, ভাব একটা সাইকেলের চাকায় পাম্প দিচ্ছিস, পাম্পটা যখন কম আছে সাইকেলের চাকাটাই, তখন ওটা পিস্টন,
কষ্ট হচ্ছে কি বেশি? কিন্তু যখন সাইকেলের চাকাতে পাম্পটা ভর্তি হয়ে গেছে, তুই পাম্প দিতে দিতেই বুঝতে পারিস তোর কি করছে, ওখান থেকে চাপ সৃষ্টি করছে, তবু তুই পিস্টনটাকে ঠেলছিস নিচে। তার মানে কি, তুই একটা কার্য করছিস পিস্টনটার উপরে, কার বিরুদ্ধে? ওই যে বাতাসটা আছে, বাতাসটার বিরুদ্ধে। মোটরসাইকেলের চাকায় যদি পাম্প দিস, আমি দিই মোটরসাইকেলের চাকাটা, আমার তো খারাপ হয়ে গেছে সামনের চাকাটা, মাঝে মধ্যে এমন অভিজ্ঞতা হয়ে গেছে, 1 মাস ধরে পাম্প দিতে দিতে যেই দেখ বনেও দিই কখনো কখনো পাম্প দিতে দিতে বুঝি যে হয়ে গেছে দাদা, ওই মিটারটা দরকার নেই। সবার ক্ষেত্রে যে পাম্প দিয়েছে বুঝতে পারবে, তাই তো হয়তো। তাহলে এখানে পিস্টনটার উপরে চাপ সৃষ্টি করছে, ওই চাপটার বিরুদ্ধে কার্য করা হচ্ছে। তাহলে ওই কার্যটা হচ্ছে কি পি ইন্টু, এই কার্যটাই হচ্ছে কি, এই কার্যটাকে আমি কি বলবো, এই কার্যটাই হচ্ছে আমার কি, প্রেসার এনার্জি। ঠিক আছে, এই কার্যটা হচ্ছে চাপ। ঠিক আছে, তো এই জায়গাটাতে ফ্লুইডের ক্ষেত্রে, যে কোনো ফ্লুইড, তরল বা গ্যাস যে কোনো কিছু হতে পারে, ফ্লুইডের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি প্লাস আরেকটা কি এক্সট্রা হলো, প্রেসার এনার্জি, এটা সমান কি হবে? ঠিক আছে, এই যে প্রেসার এনার্জিটা এখানে কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি সমান কনস্ট্যান্ট হচ্ছিল, এটা আমাদের কার্যক্ষমতা শক্তিতে কঠিন বস্তুর ক্ষেত্রে পড়েছিলাম। আর প্রবাহের ক্ষেত্রে আরেকটা জিনিস, আরেকটা এনার্জি এটার সাথে জোড় হলো, সেটা হচ্ছে, তাহলে এটাও তো সেই যান্ত্রিক শক্তি সংরক্ষণ সূত্রই, এটাও তো যান্ত্রিক শক্তি, কোনো আলোক শক্তি, ইলেকট্রিক শক্তি তো নয়, ম্যাগনেটিক শক্তি তো নয়, তাহলে এটাও তো সেই যান্ত্রিক শক্তি। তাহলে যান্ত্রিক শক্তির সংরক্ষণ সূত্রটাই তো বার্নৌলি থিওরি। তবে এই ফর্মুলাগুলো অ্যাপ্লিকেবল একটা জায়গাতে শান্ত প্রবাহের ক্ষেত্রে, যদি অশান্ত প্রবাহ হয় তাহলে এই ফর্মুলাগুলো কিন্তু ঠিকঠাকভাবে অ্যাপ্লিকেবল নয়। ফর্মুলাগুলোর যে রেজাল্ট হবে আর অ্যাকচুয়ালি যে ঘটনাটার যে রেজাল্ট হবে তার মধ্যে কিন্তু ডিফারেন্স আসবে, পার্থক্য আসবে। তাই শান্ত প্রবাহের ক্ষেত্রে এগুলো সঠিকভাবে প্রযোজ্য। বোঝা গেছে তো? এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য ফ্লুইডের ক্ষেত্রে, তরল বা গ্যাসের ক্ষেত্রে। তাহলে এরপরে আমাদেরকে এটা স্টেটমেন্টে আসতে হবে। ঠিক আছে, তাহলে লিখো। শান্ত প্রবাহের ক্ষেত্রে কোন প্রবাহী গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির যোগফল, গতিশক্তি, স্থিতিশক্তি এবং চাপ শক্তির যোগফল সর্বদা কি হয়? ধ্রুবক হয়, সর্বদা ধ্রুবক হয়। স্টেটমেন্টটা এরকম ভাবে লিখ, গতিশক্তি এই যেটা লিখেছি কাইনেটিক এনার্জি, যদি বুঝতে পারবি ছোট ফর্মও লিখতে পারিস। গতিশক্তি এই পোটেনশিয়াল এনার্জি প্লাস প্রেসার এনার্জি, গতিশক্তি স্থিতিশক্তি প্লাস চাপ শক্তি সমান হচ্ছে ধ্রুবক। গতিশক্তিটাকে আমি কে লিখেছি, স্থিতিশক্তিটাকে আমি পি লিখেছি, আর চাপ শক্তি। ঠিক আছে, তাহলে এরপরে দেখ এটার ম্যাথমেটিক্যাল ফর্মটা কি হবে? কাইনেটিক এনার্জি কি হবে? হাফ এম ভি স্কয়ার, যদি এম ভরের তরল বা গ্যাস যদি হয়। পোটেনশিয়াল এনার্জি, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি, বুঝলি তো? এটা মহাকর্ষীয় স্থিতিশক্তি, অভিকর্ষজ স্থিতিশক্তি, মহাকর্ষীয় জিএমএম বাই আরটাও পোটেনশিয়াল এনার্জি। ওটা হচ্ছে যদি মনে কর m1 আর m2 ভর যদি পরস্পর থেকে r দূরত্বে থাকে, m1 m2 ভর যদি r দূরত্বে থাকে, তাহলে ওই দুটোর মধ্যে যে স্থিতিশক্তি কাজ করে, সেই স্থিতিশক্তিটা হচ্ছে gm1m2 ডিভাইডেড বাই r। আর আমরা যদি অভিকর্ষজ স্থিতিশক্তি বলতে যদি পৃথিবীর আকর্ষণ বলজনিত কৃতকার্যের কথা ভাবি, তাহলে mgh লিখবো। ঠিক আছে, সেখানে জিটাকে কনস্ট্যান্ট ধরে লিখছি, আর ওই জায়গায় যে জিটা হবে মানে ত্বরণটা হবে, সেই ত্বরণটা কনস্ট্যান্ট ধ্রুবক, সেখানে মাইনাস gm1m2 ডিভাইডেড বাই r লিখবো।
ঠিক আছে, জিনিসটা ভালো করে বুঝ। মনে করো এখানে পৃথিবী আছে, পৃথিবীও তো এম ভরের বস্তু, কিন্তু এর দূরত্বের সাথে সাথে অভিকর্ষ ত্বরণের কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এমটা হচ্ছে ভেরি লার্জ। ঠিক আছে, এটা খুব বেশি। আর যদি মনে করো এখানে একটা এম ভরের বস্তু হয় আর এখানে একটা এম ভরের বস্তু হয়, সেক্ষেত্রে এই এম এর যে প্রভাবটা যত উপরে উঠবো তত কমে কমে যাবে, সেখানে ত্বরণটা কিন্তু পরিবর্তনশীল। তাই সেক্ষেত্রে স্থিতিশক্তি বের করার জন্য -gm1m2 ডিভাইডেড বাই r করতে হবে। ঠিক আছে, তো আমরা পৃথিবীর মহাকর্ষীয় স্থিতিশক্তি নির্ণয়ের ক্ষেত্রে সাধারণত mgh ব্যবহার করে থাকি। এবারে এইচটা যদি মনে কর 10,000 কিলোমিটার উপরে হয়, তাহলে সেক্ষেত্রে ওই gm1m2 ডিভাইডেড বাই r করতে হবে। কিন্তু আমরা একটা তরল প্রবাহিত হচ্ছে 10,000 কিলোমিটার উপর দিয়ে, তো তরল প্রবাহিত হবে না, সেটা একটা পৃথিবীর সারফেসের উপরই প্রবাহিত হচ্ছে, সারফেস থেকে একটু উপরে, একটা ছাদের থেকে নিচে নামছে, এরকম কিছু হবে। 100 মিটার 200 মিটার উপরের ক্ষেত্রে হবে, তাহলে সেক্ষেত্রে আমি পোটেনশিয়াল এনার্জিটা mgh লিখব। ঠিক আছে, আর প্রেসার এনার্জি হচ্ছে আমরা যেটা করলাম p ইন্টু কি ডেল্টা ভি ইজিক্যাল টু কি কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা হচ্ছে গতিশক্তি, স্থিতিশক্তি আর চাপ শক্তি রাশিমালা। এটাকে আমি লিখতে পারি। এবারে দেখ প্রতি একক আয়তন এটা কত হতে পারে। প্রতি একক আয়তন হলে আমি আয়তন দিয়ে ভাগ করে দেবো। আয়তন দিয়ে যখন আমি ভাগ করে দেবো তখন এটা m ডিভাইডেড বাই আয়তন ভি স্কোয়ার, এটা m ডিভাইডেড বাই আয়তন ইন্টু জিএইচ, আর এটা p ডিভাইডেড বাই আয়তনটাকে ডেল ভি লিখেছি, তাহলে এখানে ভি লিখছি সুবিধা হবে। এটাও আয়তন, আয়তনের পরিবর্তন যদিও, তাহলে ভি সমান হচ্ছে কি কনস্ট্যান্ট। তাহলে এখানে আয়তন আয়তন, এখানে আয়তন আয়তন কাটলো, m ডিভাইডেড বাই ভি, m ডিভাইডেড বাই ভি মানে কি লিখতে পারি রো, তাহলে রো ভি স্কয়ার প্লাস রো জিএইচ প্লাস পি সমান কনস্ট্যান্ট। এটাও একটা অ্যানাদার ফর্ম। এই ফর্মটাকে ব্যবহার করা তুলনামূলক উপরের ফর্মটার থেকে সহজ, মানে বেশি এটা গ্রহণযোগ্য। কেন বলতো, কারণ এখানে অ্যামাউন্টটা নেই, পরিমাণটা নেই। পরিমাণটা না থাকলে সহজ হবে না। যদি একটা তরল প্রবাহিত হচ্ছে, সেই তরলের প্রকৃতিটা জানলেই হবে, আমার ঘনত্ব, কিন্তু অ্যামাউন্টের প্রয়োজন নেই, যে কতটা তরল ঢুকছে বা কতটা তরল বেরোচ্ছে, তাহলে আমার ক্যালকুলেশন করতে বা প্রয়োগ করতে, বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগের ক্ষেত্রে সুবিধা হবে। তার জন্যে এই সমীকরণটা বেশি ব্যবহার আছে। ঠিক আছে, এটা হচ্ছে প্রতি একক আয়তনের সমীকরণ। এই প্রতি একক আয়তনের সমীকরণটাকে আরেকটুকু আমি মডিফিকেশন করতে পারি। প্রেসার এনার্জির এই যে এক্সপ্রেশনটা আমি করেছি, এটা কিন্তু করে নিবি। ঠিক আছে, প্রেসার এনার্জির এক্সপ্রেশনটাকে এটা পাশে একটু করে নিবি, এটা আমি আর লেখাচ্ছি নি। তো আরেকটা ভাবে আমি এটাকে আরেকটুকু মডিফাইড করতে পারি। কিরকম ভাবে মডিফিকেশন করতে পারি, দেখ যদি মনে কর আমি রো জি দিয়ে যদি ভাগ করি পুরো সমীকরণটা, দেখ কি হবে, রো ভি স্কয়ার ডিভাইডেড বাই রো জি, এটা কি হবে রো জি এইচ ডিভাইডেড বাই রো জি, আর এটা কি হবে পি ডিভাইডেড বাই রো জি সমান অ্যানাদার কনস্ট্যান্ট, তাহলে রো জিটাও কনস্ট্যান্ট। তার মানে এটাকে কি লিখবো, হাফ ভি স্কয়ার ডিভাইডেড বাই জি প্লাস এইচ প্লাস পি ডিভাইডেড বাই রো জি সমান হচ্ছে কি একটা ডিফারেন্ট কনস্ট্যান্ট। তাহলে দেখ এই যে সমীকরণটা আমি গঠন করেছি, এই সমীকরণটা তুই ভাব, এই সমীকরণটাতে এইচটা কি, এইচটা একটা উচ্চতাকে বোঝাচ্ছে, মানে হাইটকে বোঝাচ্ছে। এইটা কি, এটাও একটা হাইট কি বোঝাবে বা উচ্চতাকে বোঝাবে। এটা কার, এটা একটা হাইট বা উচ্চতাকে, কারণ অ্যাকর্ডিং টু ডাইমেনশন। তুই সমমাত্রার নীতির কথাটা ভাব, সমমাত্রার নীতিটা কি বলে, যে একই ধরনের রাশি যোগ হয়, তাহলে এটার যদি ডাইমেনশন এল হয়, তাহলে এটারও ডাইমেনশন কি হবে এল হতে হবে, আর এটারও ডাইমেনশন এল হতে হবে, এবং হবে কত ক্যালকুলেট করে দেখবি এলই হচ্ছে। তাহলে এইখানে এই এইচটা তো উচ্চতাকে বোঝাচ্ছে, কিন্তু এইচটা এইখানে একটা বিশেষ কিছু উচ্চতাকে বোঝাচ্ছে, একটা বিশেষ কিছু জিনিসকে বোঝাচ্ছে। কাকে বলতে, পোটেনশিয়াল এনার্জি। তার জন্য এটাকে বলা হয় স্থিতিশক্তির শীর্ষ মাত্রা, পোটেনশিয়াল এনার্জি হেড। শীর্ষ মাত্রা মানে উচ্চতা। আর এইটাকে বলা হয়, এটাও তো উচ্চতাকে বোঝাচ্ছে, এটারও ডাইমেনশন উচ্চতা হচ্ছে, তাই এটা হচ্ছে গতিশক্তির শীর্ষ মাত্রা ভি স্কয়ার ডিভাইডেড বাই জি। এটারও ডাইমেনশন বের কর, দেখ এটা এল স্কয়ার টি টু দি পাওয়ার -2 হবে, আর নিচে এল টি টু দি পাওয়ার -2 হবে, কাটাকাটি যে এল হয়ে যাবে। আর এইখানেও যদি তুই এটা বের করিস, এটারও এল হবে, কিন্তু এটা তো চাপ শক্তিকে বোঝাচ্ছে, এটারও মাত্রা এল, কিন্তু এটা বোঝাচ্ছে কাকে, চাপ শক্তিকে। তার জন্য এটা বলা হয় চাপ শক্তির শীর্ষ মাত্রা। সো দিস ইজ দ্য অ্যানাদার স্টেটমেন্ট অফ বার্নৌলিস থিওরি। কি
যে গতিশক্তির শীর্ষ মাত্রা প্লাস চাপ শক্তির শীর্ষ মাত্রা, স্থিতিশক্তির শীর্ষ মাত্রা প্লাস চাপ শক্তির শীর্ষ মাত্রা সমান হচ্ছে ধ্রুবক। বুঝতে পেরেছো তো? তাহলে এগুলো এক একটা শীর্ষ মাত্রা বলি, তাহলে এই জিনিসগুলো লিখতে হবে। ঠিক আছে, ঠিক আছে তো? যা তোর যা। ঠিক আছে, লিখ। প্রথমে এই এক্সপ্রেশনটা লিখ। আচ্ছা, এই এক্সপ্রেশনটা তাহলে লিখে লিখ, লিখে লে কতটুকু কথা হয়ে যাবে লিখ। যা ঠিক আছে, তাহলে এটা প্রথমে লিখ হাফ এম ভি স্কোয়ার প্লাস এম জি এইচ প্লাস পিভি সমান হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে প্রতি একক আয়তনের জন্য লিখি। প্রতি একক আয়তন লেখার দরকার নেই, ভি দিয়ে ভাগ করে দেয় দিয়ে এই সমীকরণটা গঠন কর। এই সমীকরণটা গঠন করে লিখ এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য প্রতি একক আয়তনে। এটা হচ্ছে বার্নৌলির উপপাদ্য প্রতি একক আয়তনে। প্রতি একক আয়তন। ঠিক আছে, প্রতি একক আয়তনে। এরপরে ওটাকে রোজি দিয়ে ভাগ করে দে। রোজি দিয়ে ভাগ করে এই সমীকরণটা কর, এই সমীকরণটা আগে কর তারপরে বলছি। এই সমীকরণটাকে রোজি দিয়ে ভাগ করে পরে ওটাকে আগে কর, করার পরে লিখ। হয়েছে? রোজি দিয়ে ভাগ কর, করেছিস তো? তারপরে লিখ হাফ অফ ভি স্কোয়ার ডিভাইডেড বাই জি হচ্ছে রোটা ক্যান্সেল হয়ে রোজিটা ক্যান্সেল হয়ে এইচ হচ্ছে আর বি ডিভাইডেড বাই রোজি হচ্ছে সমান কনস্ট্যান্ট হচ্ছে। তাহলে এরপরে ওখানে লিখবি যেটা যে গতিশক্তির শীর্ষ মাত্রা, চাপ শক্তির শীর্ষ মাত্রা, গতিশক্তির শীর্ষ মাত্রা, গতিশক্তির শীর্ষ মাত্রা সমান লিখ। গতিশক্তির শীর্ষ মাত্রা সমান ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। শীর্ষ মাত্রা সমান হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2g। কাইনেটিক এনার্জি হেড বলে এটাকে ইংরেজিতে। আর স্থিতিশক্তির শীর্ষ মাত্রা হচ্ছে এইচ। স্থিতিশক্তির শীর্ষ মাত্রা হচ্ছে এইচ। এগুলোকে শীর্ষ মাত্রা কেন বলে ওটা আমি বললাম। কাকে বোঝাচ্ছে? একটা উচ্চতাকে বোঝাচ্ছে, একটা হাইটকে বোঝাচ্ছে। হেড তো উপরে থাকে, মাথার উপরে থাকে, মাথাটাই তো হেড, মাথাটা তো উপরে থাকে, তার জন্য একটা উচ্চতাকে বোঝাচ্ছে। আর হচ্ছে চাপ শক্তির শীর্ষ মাত্রা মানে হচ্ছে পি ডিভাইডেড বাই রোজি। চাপ শক্তির শীর্ষ মাত্রা মানে হচ্ছে পি ডিভাইডেড বাই রোজি। ঠিক আছে, এই চারটের মানে এই তিনটের যোগফল সমান হচ্ছে ধ্রুবক। এটা হচ্ছে একটা অ্যানাদার স্টেটমেন্ট অফ এটা সরি এটা হচ্ছে বার্নৌলি থিওরেমের একটা আলাদা স্টেটমেন্ট। ঠিক আছে, একটা আলাদা সমীকরণ। এবারে দেখ এটা তাহলে সমীকরণগুলো হলো আলাদা করে বের করতে বলতে পারে কোনো জায়গাতে যে চাপ শক্তির শীর্ষ মাত্রা নির্ণয় করো, স্থিতিশক্তির শীর্ষ মাত্রা নির্ণয় করো, গতিশক্তির শীর্ষ মাত্রা নির্ণয় করো। সেক্ষেত্রে দেখো এই জিনিসগুলো ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশনসের জায়গায় আসবো, লিখে পরে অ্যাপ্লিকেশনস অফ বার্নৌলিস থিওরি, বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ। অ্যাপ্লিকেশনস অফ বার্নৌলিস থিওরি, বার্নৌলির উপপাদ্যের প্রয়োগ। বার্নৌলির উপপাদ্যের প্রয়োগটা খুব ইন্টারেস্টিং, বুঝলি? ন্যাচারাল যে এক্সাম্পলসগুলো, সেই ন্যাচারাল এক্সাম্পলসগুলো খুব ইন্টারেস্টিং। ম্যাথামেটিক্যাল এক্সাম্পলস, ম্যাথামেটিক্যাল ক্যালকুলাসের অ্যাপ্লিকেশনসের মধ্যে আছে। ন্যাচারাল এক্সাম্পলগুলো থাকে। বার্নৌলির উপপাদ্যের ন্যাচারাল এক্সাম্পল কি? তুই একটা ভাব, মনে কর একটা বই এরকম একটা বই, ঠিক আছে? এই বইটা তুই পড়ছিস স্বাভাবিক, মনে কর তোর মেঝেতে বা বিছানার উপরে বা টেবিলের উপরে বইটা এরকম ভাবে খুলেছিস, খুলে পরে এরকম ভাবে পড়াশোনা করছিস। ঠিক আছে, উপরে ফ্যান চলছে, উপরে ফ্যান চলছে, ফ্যানটা স্পিডে চলছে, তো ফ্যানটা চলছে, তো পাতাগুলো কি হচ্ছে? উল্টে যাচ্ছে। উল্টে যায় কি যায়? উল্টে যায়। তুই ভাব পাতাটা উল্টে যাচ্ছে, তাহলে তোর কিসের জন্য পাতাটা উল্টে যাচ্ছে? হাওয়াটা দিচ্ছে বলে।
হাওয়াটা উপর থেকে, ম্যাক্সিমাম হাওয়াটা উপর থেকে এসে পড়ে এই সারফেসটার উপরে, এই উপরের পাতাটার পৃষ্ঠটার উপরে পড়ছে। তো পাতাটা কি উল্টে যাওয়া উচিত নাকি চিপকে থাকা উচিত? এবারে তোর মনে হতে পারে যে দুটো পাতার মাঝে তো বাতাস আছে, তাহলে সেই বাতাসটার জন্য পাতাটা উল্টে যাচ্ছে, এটা তোর মনে হতে পারে। তো ঠিক আছে, দুটো পাতার ভেতরে বাতাস আছে, ওই বাতাসটা গিয়ে দুটো পাতার ভেতরের মাঝে ঢুকে যাচ্ছে, সেটা মনে হতে পারে সেই বাতাসটা গিয়ে উল্টে দিচ্ছে। তাহলে দুটো পাতার মাঝে যে পরিমাণ বাতাস ঢুকে পড়ে এই পাতাটাকে উল্টাতে সক্ষম হবে, তার থেকে তো অনেক বেশি বাতাস উপর থেকে এখানে পড়ছে। তাহলে ওই বাতাসটার তুলনায় উপরের বাতাসটা তো অনেক বেশি। তা সেই বাতাসের প্রভাবটা যদি আমি ধরতে যাই, তাহলে উপরের বাতাসের প্রভাবটাকে তো আমাকে বেশি ধরতে হবে। দুটো পাতার মাঝে আর কতটুকু বাতাস ঢুকছে, তাহলে সেই প্রভাবটার ক্ষেত্রে আবার উপরের বাতাসের প্রভাবটাকে আমি যদি বেশি ধরতে যাই, তাহলে সেক্ষেত্রে তো চিপকে থাকাই উচিত। তাহলে নিশ্চয়ই তাহলে অন্য কিছু একটা ঘটনা, সে অন্য কিছু ঘটনা হতে যে বার্নলিথি। একটা বদ্ধ ঘর দেখবি, যেগুলা মানে ফাঁকা জায়গায় কোনো চালা ঘর হয় না, মানে চালা ঘর মানে বুঝতে পারছি, পাঁচার দিকটা ওপেন, মানে শুধুমাত্র ওপরের একটা কুড়ে ঘরের মতন। তো সেই জায়গায় সেটা দেখবি মাঠে টাঠে যেগুলো ফাঁকা জায়গায় থাকে, ঝড়ে ওই ঘরগুলো সহজে উড়ে যায় না, ওই ঘরগুলো সোজা দাঁড়াই এসে। কিন্তু দেখবি গ্রামের ভিতরে কোনো একটা টিনের চাল বা টালির চাল, ঘরের চাল দেখবি উড়ে ফেলে দিই। তো সেখানে তো ওখানে ফাঁকা জায়গায় তো প্রচুর বেশি বাতাস হচ্ছে। বড় ব্যানারে দেখবি এত এত জায়গায়, ছোট ছোট জায়গায় ফুটে। আমি ছোটবেলায় আগে ভাবতাম সে হয়তো ফুটে গেছে বাতাসে, বা হয়তো নষ্ট হয়ে গেছে। তারপরে দেখবি ঠিকঠাক তো, মানে ফুটে যাওয়ার মতন তো নয়, ঠিকঠাক একটা নির্দিষ্ট দূরত্বে ছিদ্র করা আছে বা ফুটো করা আছে। তো এটা কেন? যাতে ঝড়ে ফাটায় ফেটে না যায়। কি কি এটার কারণটা কি ঘটে? এটার কারণটার প্রত্যেকটা কারণ এক্সপ্লেন হবে বাই বার্নৌলি থিওরি। সব থেকে ভালো ইন্টারেস্টিং ট্রেনের কথা ভাব। ট্রেনটা যাচ্ছে, যে স্টেশনে ট্রেনটা দাঁড়ায় না, বন্দে ভারত যাচ্ছে খুব স্পিডে, তো স্টেশনের মানে ওই রেল লাইনের কাছে স্টেশনে অনেক লোকজন আছে, যে লাইনটা দিয়ে ট্রেনটা যাবে, তো সেই লাইনটার থেকে প্রথমে অ্যানাউন্স করে দেয় যে এই লাইনটা দিয়ে এরকম মানে তোর একটা রানিং ট্রেন যাচ্ছে, তো তখন এটা সরে দাঁড়াবে। হিন্দি বাংলা ইংরেজি যা হোক কিছুতে বলে, সব কিছুতেই বলে। তো সরে দাঁড়াতে বলে, বারবার সরে দাঁড়াতে বলে। আরপিএফ যদি থাকে, পুলিশ যদি থাকে, তাদের সরানোর চেষ্টা করে, সরানোর লোকজন যাতে সামনে না থাকে। তো লোকজন সামনে থাকলে কি হবে? টেনে নেবে। কিন্তু হাওয়াটা তুই ভাব, ট্রেনটা তো এরকম করে যাচ্ছে, তাহলে বাতাসটা তো এরকম করে বেরোচ্ছে। তাহলে লোকটা যদি আমার উপরে বাতাস যদি এরকম করে রাখে, তাহলে আমি কোন দিকে পড়বো? ওইটা হলে কিন্তু ওদের এতটা কষ্ট ছিল, মানে এত ওদের মানে ভয় ছিল না। যদি উল্টো দিকে ফেলে দিত, তাহলে হয়তো মেবি হয়তো খুব বেশি হলে পাটা ভেঙে যেতে পারতো হয়তো, বা একটু গায়ে লাগতে পারতো, বিরাট কিছু একটা এমার্জেন্সি কিছু ঘটার সম্ভাবনা কম ছিল। কিন্তু যদি টেনে নিলে তো শেষ। তাহলে টেনে কিন্তু আলটিমেটলি কি হবে, তোর কিন্তু দূরে সরাবে না, টেনেই নিবে। আর আমার যেটা প্র্যাকটিক্যাল নলেজ, মানে সাধারণ ব্যবহারিক, মানে এমনিতে মনে হচ্ছে, কমন সাধারণ ভাবনার থেকে মনে হচ্ছে বাতাসটা তো এইদিকে কেটে দিচ্ছে, সরছে, বাতাসটা তো এইদিকে সরছে। তাহলে বাতাসটা যদি আমার এই দিক থেকে বাতাসটা যদি আমার গায়ে লাগে, তাহলে আমার ওই দিকে ছিটকে পড়ে যাওয়া উচিত, নাকি ট্রেনের দিকে যাওয়া উচিত, উল্টো দিকে ছিটকে পড়া উচিত। কিন্তু এই প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা হচ্ছে বার্নৌলির উপপাদ্য। মাছের আকৃতি মাকুর মতো, এটা প্রকৃতি করে দিয়েছে যাতে মাছ জলের মধ্যে সহজে সাঁতার কাটে, এটা বার্নৌলি থিওরি। হেলিকপ্টারের উপরের ব্লেড, বার্নৌলি থিওরি, ব্লেডের উপরের ব্লেডটা হেলিকপ্টারটাকে উপরে উঠতে সাহায্য করে। সব জায়গাতেই কি হয়, ম্যাক্সিমাম জায়গাতে কি হয়, এই চাপের পার্থক্য হয়, বুঝলি, এই প্রেসার এনার্জিটা, প্রেসারটা সব জায়গাতেই, এই যে এক্সপ্রেশনটা আমি করেছি, এক্সপ্রেশনটা মানে হচ্ছে এই এক্সপ্রেশনটা, এখানে চাপটা সব জায়গাতে কোথাও কম কোথাও বেশি হয়, পোটেনশিয়াল এনার্জিটা অলমোস্ট একই থাকে, আর এই চাপের পার্থক্যের জন্য ভি এর পার্থক্য ঘটে সব জায়গায়। ওই বইয়ের কেসটাই উপরে যে বাতাসটা পড়ছে, সেই বাতাসটাই উপরের বেগটা বেশি, এই ভিটা বেশি। বেগটা বেশি যখন, ভিটা বেশি মানে গতিশক্তিটা বেশি। এবার গতিশক্তিটা বেশি যখনই, তখন উপরে চাপ শক্তিটা কম। আর ইন বিটুইন দ্য পেজ, দুটো পেজের মাঝে যে বাতাসটা আছে, সেই বাতাসটা তুলনামূলক অনেক স্থির উপরের বাতাসটার থেকে। তাহলে সেখানে এই বেগটা হচ্ছে কম,
যখনই বেগটা কম সেখানে চাপটা কি, চাপটা কারণ যোগফল তো একই হতে হবে, তাহলে ওই চাপের পার্থক্যটার জন্য কি হচ্ছে, উপর থেকে নিচের থেকে উপরের দিকে পাতাটা উল্টে যাচ্ছে। সেখানে পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স কিছু নেই, কারণ পোটেনশিয়াল এনার্জি এমজি হাইটের আর কতটুকু ডিফারেন্স, একটা পেজের ডেপথ আর কতটুকু, সেটাই তো হাইটের ডিফারেন্স। তাহলে স্থিতিশক্তির পার্থক্যটা সেখানে কিন্তু সেরকম ভাবে গ্রহণযোগ্য নয়। স্থিতিশক্তির পার্থক্যটা গ্রহণযোগ্য নয়, কিন্তু গতিশক্তি আর চাপ শক্তির যে পরিবর্তনটা সেটা কিন্তু আমাকে ক্যালকুলেশনের মধ্যে ধরতে হবে। ঠিক আছে, সেইমিলার জিনিস ঝড়ে বাড়ি ওড়ার ক্ষেত্র। এভাবে বাড়ি আছে একটা বদ্ধ বাড়ি, এই বাড়ির মধ্যে উপরে এরকম ভাবে টিনের ছাদ, এবারে কি হচ্ছে, উপরে ঝড় যখন দিচ্ছে, উপরে এখানে বায়ু মানে বায়ু মলিকুলগুলো, এয়ার মলিকুলগুলো, এখানে বাতাসের বেগ বেশি, তাহলে বেগ বেশি হলে এখানে গতিশক্তি বেশি, গতিশক্তি বেশি হলে উপরের চাপ কম আর নিচের চাপ, এই চাপের পার্থক্যের জন্য কি হয়ে গেল। ট্রেনের ক্ষেত্রে সেম জিনিস, ট্রেনের সামনে তুই দাঁড়িয়ে আছিস, ট্রেনের সামনে যখন বাতাসটাকে এইভাবে কাটছে, তো ট্রেনের সামনেটা একদম খুব কাছের জায়গাটাতে, ট্রেনের ওই জায়গাটাতে কি হচ্ছে, ওইখানে বাতাসটার গতিশক্তিটা অনেক বেশি হয়ে যাচ্ছে, এবং গতিশক্তিটা যখন অনেক বেশি হয়েছে চাপটা অনেক কম হয়ে যাচ্ছে, আর দূরবর্তী বাতাসটার গতিশক্তিটা অনেক কম, তাহলে চাপটা অনেক বেশি, তাহলে এই চাপের পার্থক্যের জন্য কি হচ্ছে, লোকগুলা ট্রেনের দিকে চলে আসছে। সব জায়গায় চাপের পার্থক্য জন্য গতিশক্তির পার্থক্য হচ্ছে, গতিশক্তির পার্থক্যের জন্য চাপের পার্থক্য হচ্ছে। এইগুলো হচ্ছে ম্যাক্সিমাম জায়গায় এই ব্যাখ্যা এই সমস্ত কিছু জায়গাগুলো, এই ন্যাচারাল এক্সাম্পলগুলো। দুটো গাড়ি যদি পাশাপাশি যায়, খুব স্পিডে দুটো গাড়ি যদি পাশাপাশি যায়, গাড়িগুলো দূরে সরে যাবে, গাড়িগুলো চিটে যাবে। দেখবে সিনেমা তো দেখায় দুটো গাড়ি খুব কাছাকাছি যাচ্ছে, হ্যান্ডেল বা স্টিয়ারিং নাগুলো খুব স্পিডে যদি যায়, গাড়িগুলো সামনের দিকে আসার টেন্ডেন্সি এরকম হবে, ছিটকে আবার ছিটকে যাচ্ছে, সামনাসামনি চলে আসে। ওই চাপ উল্টো দিক থেকে চাপগুলো অনেক বেশি কাজ করে। কি জন্য গাড়ি দুটো পাশাপাশি যাচ্ছে, ওই গাড়িগুলো ইন বিটুইন দ্য কার আর ইন বিটুইন দ্য ভেহিকলস কি হচ্ছে, ওই জায়গার যে বায়ুকণাগুলো আছে, সেই বায়ুকণাগুলোর বেগ অনেক বেশি হলে গতিশক্তি অনেক বেশি হবে, গতিশক্তি অনেক বেশি হলে ওই জায়গার চাপটা অনেক কমে যাবে, আর বাইরের অংশের চাপটা অনেক বেশি হবে। এই চাপের পার্থক্যের জন্য কি হবে, গাড়ি দুটোকে সামনাসামনি চলে আসতে পারে। জাহাজের ক্ষেত্রে আরো ভালোভাবে হয়, কারণ জাহাজের ক্ষেত্রে তরলের ক্ষেত্রে এটা অনেক বেশি চোখে পড়ে। জাহাজটা প্রত্যেকটারই ব্যাখ্যা এরকম। উড়োজাহাজের ক্ষেত্রেও, হেলিকপ্টারের ক্ষেত্রেও ওই যে ব্লেডটা এত স্পিডে ব্লেডটা যখন ঘোরে, উপরের বাতাসটাকে কি করে, উপরে বাতাসের গতিশক্তিটা বাড়িয়ে দেয়, গতিশক্তিটা যখনই বাড়িয়ে দিচ্ছে তখনই ওইখানে চাপটা কি হয়ে যাচ্ছে, আর নিচের তো বাতাসটা তো অতটা স্পিড নেই, উপরের বাতাসটার স্পিড বেশি, তাহলে নিচের বাতাসটার গতিশক্তি কম, তাহলে চাপ বেশি থেকে কমের দিকে একটা চাপ কাজ করবে, উপরে উঠতে। মাছের আকৃতি মাত্র সেই রকমই, এরকম ধরনের। এটাতে সুবিধা কি হয়, এরকম ভাবে যখন জলটার মধ্যে যায়, এই জায়গার যে জলটা আছে সেই জলটার স্পিডটা বেশি থেকে যায়, গতিশক্তিটা বেশি হয়ে যায়, আর নিচটা তো ফ্ল্যাট হলে নিচটার জায়গায় জলটার বেগটা তুলনাগুলো, তাহলে নিচের থেকে উপরের দিকে একটা চাপ কাজ করে, উপরের গতিশক্তিটা বেশি তাহলে চাপ শক্তিটা কম, নিচের গতিশক্তিটা কম তাহলে চাপ শক্তিটা, তাহলে বেশির থেকে কমের দিকে বা নিচের থেকে উপরের দিকে একটা এক্সট্রা চাপ কাজ করে। এক্সট্রা চাপ কাজ করলে ওর ফেসে থাকতে সুবিধা হয়। বুঝতে পারছিস তো? সাঁতার কাটছে মানুষ, সাঁতার কাটছে কি, যতটা সম্ভব হাতটাকে এরকম করে নাড়ছে মাঝে কি ওই জায়গায় জলটা কি হচ্ছে, ওই জায়গায় জলটার স্পিডটাকে বাড়িয়ে দিচ্ছে, ওই জায়গায় জলের স্পিডটাকে যখনই বাড়িয়ে দিচ্ছে গতিশক্তিটা বেড়ে যাচ্ছে, আর নিচের অংশটার যে জলটা, সেই জলটার গতিশক্তি কম হলে চাপ শক্তি বেশি, তাহলে নিচের থেকে উপরের দিকে একটা চাপ কাজ করছে, মানুষটা ভেসে থাকতে। ঠিক আছে, এইগুলো হচ্ছে গল্প প্রত্যেকটা ক্ষেত্রে। এবার এগুলো প্রত্যেকটা গাণিতিক প্রয়োগ আছে, বুঝলি তো? গাণিতিক প্রয়োগগুলো যেটা আছে সেটা আজকে আর হবে না। গাণিতিক প্রয়োগগুলো মানে এই যে অ্যাপ্লিকেশনসগুলো বললাম, এগুলো প্রত্যেকটা ন্যাচারাল এক্সাম্পল, এগুলো পড়ে, আমি যেগুলো বললাম এগুলো পরীক্ষায় পড়ে, এগুলোর ব্যাখ্যাগুলো প্রত্যেকটা বইয়ে করা আছে, একবার পড়ে নিবি। ঠিক আছে, এগুলো লেখাচ্ছি না আমি। ওই পরের যেগুলো গাণিতিক প্রয়োগ মেনলি দুটো আছে, একটা হচ্ছে ইফ্লাক্স ভেলোসিটি আর একটা হচ্ছে ভেঞ্চুরি মিটার, আরও আছে। তো এই দুটোকে আমরা পড়াবো, এই দুটো ম্যাথামেটিক্যাল প্রয়োগ, গাণিতিক প্রয়োগ পড়ে।
তো এই দুটো জিনিস সময় এখন আধ ঘন্টার মতো লাগবে, এই দুটো পরের দিনে তাহলে আমরা করাবো, ঠিক আছে।